চারপাশে যা হচ্ছে তা দেখে চুপ থাকা আর সম্ভব না। কিছু মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, বাকিরা চুপ করে তাকিয়ে আছে। যদি এখনই না বলি, কাল হয়তো বলার সুযোগটুকু পাবো না। মনে রেখো, সত্য বলতে ভয় পাওয়া মানেই অন্যায়ের পক্ষে দাঁড়ানো। ঠিক ঠিক আছে। তোরা না কইলাম ফেসবুকে এসব রাজনীতি রাজনীতি লিয়া কোনো পোস্ট মোস্ট করবি না। তোরা কতবার কম এই কথা রাখো। এই যে তোর কারণে কলেজের ক্যাম্পাসে থাকতে পারি না, রুম ভাড়া লিয়া থাকতে হয়। আমগো কি এরকম কোনো সামর্থ্য আছে? এইসব নিয়ে পোস্ট শুধু শুধু করি না। তুই তো জানোসই আমার ছাত্র গ্রুপে কত চাপ পড়ে। ক্যাম্পাসে থাকতে হইলে লিগ করতে হইব, তারপরে মিছিল মিটিং করতে হইব। এগুলো তো আমি করতে পারবো না, ওইগুলো আমি পছন্দই করি না, আমি দুই চোখে দেখতে পারি না। তারপরও কি লেগে আমি ওই জিনিস করবো? আমি স্টুডেন্ট, আমি স্টুডেন্ট পক্ষে পোস্ট করবই, এটা স্বাভাবিক। কারণ আমি যদি স্টুডেন্ট পক্ষে কথা না কই, তাহলে ওইটা হইব আমি অন্যায় দেখা যদি আমি চুপ থাকি, ওটা হইব অন্যায়ের সাপোর্ট করা। তা আমি কখনোই অন্যায়ের সাপোর্ট করি না। তোরা না করতাছি এইসব পোস্ট করিস না। এক বড় ভাই না করছিল, তোরা আমি কইছি, তারপরে তুই এগুলার করিস না। তোর এগুলার কারণে সামনে কিন্তু বড় সড়ো সমস্যা হয়ে যাবে অনেক। এক দোষ, আমরা কিন্তু গ্রামের পোলা, আমরা এই জায়গায় আইছি পড়ালেখা করতে। কিন্তু তোরে তো আমি ভাইয়ের মতো জানি, তুইও আমার ভাইয়ের মতো জানোস। আমরা এই জায়গায় কিন্তু পড়ালেখা করতেছি। দেখ, তোর আর আমার যদি বাই চান্স কিছু হয়ে যায়, তো আমাদের আম্মু স্বপ্ন সব ভাঙে যাবো। সো এই ব্যাপারটা যদি বড় ভাইরা জানতে পারে, তাহলে তো বুঝেছি। তুই যাই কস না কস, আমি ওই বড় ভাই করে দুই চোখে দেখতে পারি না। ওরা যেসব দল করে ওইসব দল আমি দেখতে পারি না। আমি রাজনীতি করুম না, এটা হলো আমার সোজা কথা। এখন তুই যদি আমার লগে থাকতে চাস তাহলে থাকতে পারো, কারণ এই রুম ভাড়া তুই অর্ধেক দাস, আমি অর্ধেক দিই। তোর যদি যে পছন্দ না হয় তুই ক্যাম্পাসে থাক। কিন্তু আমি আর আমার দোস্ত তুই এদি আর কইস না, কারণ আমি অগলগে থাকতেও পারুম না, অগ কথা মতো আমি চলতেও পারুম না। আমি কারো কথা মতো চলতে পারি না। এখন আমি পোস্ট কর্মী, আমার পোস্ট করার দায়িত্ব। যেহেতু আমি সরাসরি আন্দোলনে যোগ করতে পারতাছি না, তা আমি পোস্ট করতে থাকবো। হয়তো বা আমার পোস্টের কারণে কোনো পরিবর্তন হইব না, কিন্তু তারপর আমি পোস্ট করবো। দেখ, তোরা আমি ভালো করে বুঝাই, তোরা আমি অহনো বুঝাইতাছি। তোর এই সমস্যার লেগা থাক ভাই, মাফ করে দে ভাই আমারে। তোর লেগা থাকতে পারবো না। তোর লেগা দেয়া গেছে আমার বড় সড়ো কোনো সমস্যা হইব। সো আমি তোর লেগা থাকতে পারতাছি না। তুই থাক এদিকে, আমি ক্যাম্পাসে আবার ফিরে যাই। একটা জিনিস মনে রাখিস তো, বুঝছস, যে তোগো মতন কিছু পোলাপাইনের কারণেই আজকে দেশটা এই পর্যায়ে। ঠিক আছে, তুই যা, তোর মতো থাক, কিচ্ছু করবো না। কিন্তু আমি আমার মতো চালায় যাবো, কারণ ওরাও আমার ভাই। তুই যেমন আমার বন্ধু, ওরাও আমার বন্ধু। তো অগলেগা পোস্ট করা এটা হইতাছে আমার দায়িত্ব। ঠিক আছে, তুই না থাকলে আমি তোর জোর করবো, তুই যা। কারণ আমি চাই না আমার কারণে তোর সমস্যা হবে। আমি একা একাই থাকতে হবে। ঠিক আছে, যা। তোর বন্ধুরে দিয়ে তোর বুঝাইছিলাম, শুনলি না? কইছিলাম আমার বিরুদ্ধে পোস্ট করিস না, তারপরও করছে। এখন তোরা খালি একটু স্যাম্পল দিয়ে গেছিস। পরের বার যদি দেখি তোরে পোস্ট করতে আঙ্গ বিরুদ্ধে, তাহলে তোরে আর দুনিয়ার আলো তুই দেখতে পারবি না। তার একদম করে আমার মাথায় রাখিস কথা, মনে রাখিস। আমারে যতই বুঝাস, আমি বুঝুম না। এই শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবো, আমি তোর বিরুদ্ধে বইলেই যাবো, লেখেই যাবো। তাতে যদি আমার জীবনও যায়, তাহলে যাক। বুকের ভেতর এক অজানা ভয়। আবার কি রক্ত ঝরবে? আবার কি মায়ের কোল খালি হবে? তবুও দাঁড়াতে হবে, মুখ খুলতে হবে।
কারণ অন্যায়ের সামনে নীরবতা মানেই অন্যায়ের সমর্থন করা। তোরে কইছিলাম না আমগো বিরুদ্ধে পোস্ট করতে না আজকে তোরে মেরে দেব তোরে দুনিয়ার আর দেখতে পারবো না আল্লাহর পোস্ট করা সব ভাবো না কিনো এলা দেখো আর করবি পোস্ট আর পেলাম না তুই আমার কণ্ঠ চিপা ধরলে কি করবি? কি হইব? কাল দেখবি আমার মতো হাজারো স্টুডেন্ট কণ্ঠ উঁচা করে বলবো, আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই। তোমরা কি কেউ শুনতে পাচ্ছ? আমি আয়না ঘরে আটকে আছি, চারপাশে কেবল আমার ওই মুখ, কিন্তু কোথাও কোনো মানুষ নেই, কোনো দরজা নেই, শুধু চারপাশে আয়না। আর সেই আয়নায় আমি নিজের ওই চোখে ভয় দেখতে পাচ্ছি। আমি জানি না কতটা সময় হয়ে গেছে, মোবাইলের চার্জ শেষ, ঘড়ি থেমে গেছে। আমি শুধু জানি আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমি আয়নায় গিলে ফেলব। আমি চিৎকার করছি, আমি কাঁদছি, কিন্তু কেউ শুনছে না। আমার মা, তুমি কি জানো আমি আটকে আছি? তুমি তো শুধু একটা স্বপ্ন দেখতে চেয়েছিলে, এই দেশটা একটু সুন্দর হবে, নিরাপদ হবে, কিন্তু এখন আমি নিজেরই নিরাপদ নই। আমাকে থামিয়ে দিয়েছে, আমার কণ্ঠকে বন্ধ করে দিয়েছে, আমার চোখের পানি কেউ দেখছে না, আমার কান্নার শব্দ এই আয়নাতেই আটকে আছে, বাইরে যাচ্ছে না। তোমাদের কেউ কি শুনতে পাচ্ছ? আমার হাত কাঁপছে, গলা শুকিয়ে গেছে, তবুও বলছি আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই। আমি তো কাউকে কোনো কষ্ট দেইনি, আমি তো কারো কোনো ক্ষতি করিনি, আমি শুধু একটু ন্যায় চেয়েছিলাম, তাদের মতোই মুগ্ধ, আবু সাইদ, নাফিজ, ইয়ামিন, যারা চেয়েছিল বাঁচতে, চেয়েছিল সত্য বলতে, কিন্তু তারাও বাঁচতে পারেনি, তাদেরও থামিয়ে দেওয়া হয়েছিল। আজ আমি বুঝতে পারছি অন্যায়ের কাছে কণ্ঠ সবচেয়ে বড় ভয়, তাই তারা আমাদের কণ্ঠ বন্ধ করে, তাই তারা আমাদের আটকে রাখে আয়না ঘরে, যেন আমরা শুধু নিজেদের ভেতরে চুপ হয়ে যাই। কেউ কিছু বলে না, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি জানি না আর কতক্ষণ বাঁচতে পারবো, তবুও আমি বলতে চাই, যদি আমার কিছু হয়ে যায়, আমি যদি বের হতে না পারি, আমার চুপ থেকো না, তোমরা চুপ থেকো না, তোমরা ভয় পেও না, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও, আমার জন্য নয়, সবার জন্য। আমরা যারা অন্যের বিরুদ্ধে লড়ি, তাদের জন্য। কেউ তাদেরকে শুনতে পাচ্ছ? আমি আয়না ঘরে আটকে আছি, চারপাশে শুধু আমার ওই মুখ, কিন্তু তোমরা আছো তো? তোমরা আছো তো? তোমরা আছো না? আমাকে বাঁচাও, আমি এখনো বাঁচতে চাই, আমার কাছে এখনো আশা আছে। তোমরা শুধু একবার বলো তুমি একা নও, আমি বেঁচে থাকব। তোমাদের কণ্ঠই আমার বাঁচার শক্তি।
এইভাবেই টানা 21 দিন আন্দোলন চলমান থাকার পর ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়। জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা প্রায় 1500 এর উপরে এবং আহত হয়েছেন প্রায় 20,000 মানুষ এবং গ্রেফতার করা হয়েছিল 15,000 মানুষ। তাদের এই সকল ত্যাগের বিনিময়েই আজ আমরা নতুন বাংলাদেশ উপহার পেয়েছি।